3 কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো 6 কোটি টাকার মামলা রেডি করে রাখছি। 6 কোটি টাকার মামলা। হাসান জাহাঙ্গীর বিয়ে করলো মৌসুমীকে। মৌসুমীকে। কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। আমি অঞ্জনাইচ, আমার সাথে আজকে একজন যাকে নিয়ে আমি কথা বলবো, তাকে কিভাবে পরিচয় দিব? সে কি অভিনেতা, নাকি নির্মাতা, নাকি দুইটাই, নাকি এর চেয়ে বড় কিছু আছে, নাকি প্রযোজক? উনি হচ্ছেন হাসান জাহাঙ্গীর। হাসান ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। না, আমি শুনতে পারলাম আপনি নাকি ভালো নাই। না, আল্লাহ অনেক ভালো রেখেছে আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়। এই মুহূর্তে খুব ফিলিংসে আছি। না, কারণ ফিলিংসে আছেন তার কারণ হচ্ছে আপনার প্রথম সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ, সেটা রিলিজ হচ্ছে আগামী 15 তারিখ, 15ই মে। এই জন্য আপনি খুব এক্সাইটেড। আপনার প্রথম সিনেমা এটা। হ্যাঁ, প্রথম। তো এই সিনেমা নিয়ে জটিলতা কী হচ্ছে? আমি তো জটিলতা দেখছি না। না, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এই সিনেমা নিয়ে অনেক রকম মুখরোচক, যে এই সিনেমাটা আপনি রিলিজ দিতে পারবেন না। হ্যাঁ, মানে দেখলাম যে ওমর সানি ভাই একটা মানে বক্তব্য দিলেন যে আপনি মৌসুমীকে আপনি নাটকের কথা বলেছেন, নাটকের কথা বলে 2 দিন মাত্র শুটিং করেছেন, করে পরে আবার একটা দিন প্যাচওয়ার্ক করে 3 দিন শুটিং করে একটা সিনেমা বানিয়ে ফেলেছেন। 3 দিনে সিনেমাটা আপনি কীভাবে বানালেন? এটা আমি অনেকবার বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি। মিনিমাম 100 বার, 100টা ইন্টারভিউতে বলা হয়ে গেছে যে মৌসুমী ম্যাডামের কণ্ঠে এই কথাটা আমি আসলে মেনে নিতে পারি নাই। আর এর একটা কথাও মৌসুমী ম্যাডাম নিজ থেকে বলেননি। উনাকে চাপ দিয়ে বের করা হয়েছে না, এবং এটা তার স্বামী তাকে বাধ্য করেছে। কিভাবে? এই ধরেন আপনি নির্মাতা, একজন গুণী নির্মাতা, আপনার সুনাম আছে পুরো মার্কেট জুড়ে। তো ধরেন আপনি খুব জনপ্রিয় অভিনেত্রী বা অভিনেতা। আমি যখন আপনাকে সংলাপ দেওয়াবো, যখন নাটক বলবো তখন নাটকের সংলাপই হবে। যখন সিনেমা বলবো সিনেমার স্টাইলে শ্যুট হবে, তাই না? আবার ওয়েব সিরিজের হলে শর্ট নিলে আপনি বুঝবেন। আপনি তো কিন্তু সানি ভাই তো বলল যে আমি 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 আসতেছি। এখন উনার কথা প্রসঙ্গে উনি তো অভিনয় করেন নাই। আমেরিকাতে আমার সাথে আর মৌসুমীর সাথে উনি ছিলেন না। ছিলেন ওখানে তো আমি আর মৌসুমী। তো মৌসুমী আর আমার বিষয়ে উনি কি জানে? কিছুই জানে না। শুটিং প্রসঙ্গে উনি জানে কিছু? জানেই না। তো আমি মৌসুমী ম্যাডামকে বলতেছি যে আপনি হয়তো জানবেন বা ইন্টারভিউ দেখবেন। আপনি যে কথা বলছেন এটা আপনি কথা না, আপনার হাসব্যান্ড আপনাকে চাপ দিয়ে বের করেছে। সেটা আপনার কণ্ঠের মধ্যে আমি বুঝতে পেরেছি। আপনার এই কান্না কণ্ঠ কখনোই সিম্পল বিষয়ে আসার কথা না। যেই টোনে কথা বলেছে এবং হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। উনি আস্তে করে আ কথা বলতেছে মৌসুমী ম্যাডাম, তার হাসব্যান্ড অ্যাক্টিং করতেছে। হাসছে, এমন করছে। হ্যাঁ? তো আমি এটা তাহলে কি মানে অল্প একটু দেখে আমি মানে অবাক হলাম। তাহলে কি আমরা কি বলতে পারবো যে সানি ভাইয়ের সাথে আপনার ব্যক্তিগত কোনো ঝামেলা না, এই না, কারণে? আমার কোনো ঝামেলা না। আমি কাম টু দ্য পয়েন্ট শেষ করছি। তো নাটক বা টেলিফিল্ম উনি যেটা কথা বলল, গত বছর আমরা একটা টেলিফিল্ম করেছি 'পি.এইচ.আই সুন্দরী'। এটা আমেরিকার এটিভি ইউএস চ্যানেলে প্রচারিত হয়েছে, বাংলাদেশে গাজী টিভিতে। এইটাতে আমি উনাকে 2 দিন শিডিউল নিয়েছি, কাজ করেছে। একটা দৃশ্য ফেঁসে গেছে। উনি বলল যে, "একটা দিনের পেমেন্ট করতে হবে, নাহলে করব না।" প্রডিউসার আকাশ রহমান আমি বললাম, বলল যে, "একটা দৃশ্যের জন্য আচ্ছা ঠিক আছে।" মৌসুমী ম্যাডাম চাইছে। উনাকে পরের দিনের পেমেন্টও উনি ক্যাশ হাতে দিয়ে দিল। আর আগের টাকাটা আমি জেল করে পাঠাইছি। যেটা বিকাশ বলে, আর আমেরিকাতে জেল বলে। তো এই টাকা নেওয়ার পর তাকে আবার গিফট দেওয়া হলো। তাহলে উনি যে বলল, নাটকটা টেলিফিল্মের পেমেন্ট দেওয়া হয় না। না দিলে আপনার এটা 1 ইয়ার চলে গেল। ইউটিউবে 11 লক্ষ 12 লক্ষ লোক দেখে ফেলল। বাংলাদেশে 1 ইয়ার গেল, আমেরিকাতে 1 ইয়ার গেল, রিটেলে গেল। তাহলে আপনি 1 বছরে একবারও কি আপনারা বলতে পারতেন না যে পেমেন্ট আছে? আর আমি পেমেন্ট তো আমি ডিল করি নাই। এটা প্রোডিউসার আকাশ সুমন সাহেব ডিল করেছে। সরাসরি উনার মোবাইলে জেল করে দিছে। এর মানে পুরোটাই মিথ্যা। এই মিথ্যা কথা বলতে যেয়ে ওনার গলাটা কেঁপে গেছে। তো আমি বুঝতে পেরেছি, যেহেতু আমি মৌসুমী ম্যাডামকে পছন্দ করি, আমার ক্রাশ। তো উনি পরিস্থিতির শিকারে হয়ে কথাগুলো বলল। আমি এইগুলা কিছু মনে করিনি না, আরকি। কিন্তু তাহলে এই যে ওনার যে যুক্তির মানে পরিপ্রেক্ষিতে আপনি বলতেছেন যে আসলে 3 দিনের শুটিং হয় নাই। কারণ আপনি না, নিজেও ২ আমাকে দিন ওইটা ২ দিন শুটিং করেছি। লেট নাইট হয়ে গেছিল। আর একটা না ২টা দৃশ্য ছিল।
এইটা পরের দিন বিকালবেলা আবার আমরা করে দিয়েছি এবং তাকে পেমেন্ট করে দিয়েছে এবং আকাশ সুমন নিজে তাকে পেমেন্ট এই যে করেছে। কন্ট্রাক্ট ম্যারেজের জন্য? না না ওইটা হচ্ছে কন্ট্রাক্ট না, ম্যারেজের জন্য তো ওটা আগেই শেষ। না, ওইটা আমি কন্ট্রাক্ট ম্যারেজের কথাই না বলি। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে তো তার যে কয়দিন শিডিউল নেওয়া হয়েছে ক্যাশ টাকা আগে অগ্রিম পাঠানোর সেটা কি পরে আসলে 3 দিন নাকি আরো না বেশি? 3 দিন 4 দিন 5 দিন এটা আমি বলবো না, এটা উনিই বলুক উনি কত শিফট কাজ করেছে। আপনার না না সানি ভাই বলল যে না না 3 দিনের আমি তো শুটিং। এই যে ওনার কথা বললেন হুম, হুম, হুম। উনি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড আচ্ছা, পারসন সিঙ্গেল আচ্ছা, নাম্বার তো আপনি আচ্ছা। জানেন, আমরা তো হুম, পড়াশোনা করছি, আপনিও হুম। করছেন তাই না? তো থার্ড পারসন কি বলবে বলেন? উনি কি শুটিং এ ছিল? উনি কি আমার সাথে তাহলে কন্ট্যাক্ট এটা করেছে? একদমই মন গড়া কথাবার্তা। মন গড়া কথা বলতে হয়। উনি তো হঠাৎ করে যেটা মনে আসে বলে ফেলে। এবার আসিফ এই ভাইকে কি বলে ফেললো, উনি ভাইরাল হয়ে গেল। একবার জায়েদ খানটা নিয়ে তুলপার ভাইরাল হয়ে গেল। কিন্তু একবার প্রোডিউসার ইকবাল ভাইয়ের সাথে চরম ভাইরাল হয়ে গেল। এটা উনি হঠাৎ করে কেন করে জানি না। আল্লাহ উনাকে হেদায়েত করুক, শুভবুদ্ধির উদয় হোক, যাতে এই বয়স হয়েছে তো এগুলো যাতে না তাহলে কি করে। আপনার সিনেমাটা কোনোভাবে সে বাধা দিতে পারবে যে চালাতে দিবে না, এরকম কি কোনো সমস্যা আপনি মানে? ছবি রিলিজ করেছেন, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি যেহেতু আমেরিকাতে শুটিং করেছি, আমেরিকাতে শুটিং করার অনুমতি পেতে আমার ৩ মাস সময় লেগেছে মন্ত্রণালয়ে, বাহ! তথ্য বাহ! মন্ত্রণালয়ে। বাহ! আমার বিএফডিসি থেকে ১৫-২০ দিন ১ মাস শুধু এফডিসিতে গেছে। চেক করতেছে কে যাবে, কিভাবে যাবে, এগ্রিমেন্ট, কাগজ, গল্প, এইটা সেইটা, আগরুম বাগরুম এগুলো আমার করতে হয়েছে। তারপরে মিনিস্ট্রিতে যাওয়ার পর ৩ দিন ইন্টারভিউ দিতে হয়েছে সচিবদের সামনে বসে, এবং একটা সচিব নাই, উপসচিব, যুগ্ম সচিব, অনেক ১০-১২ জন মিলে ইন্টারভিউ। এইভাবে মনে করেন যে ৩ মাস সময় লেগেছে আমার ইন্টারভিউ দিয়ে, তারপর আমার শুটিংয়ের সব কিছু নিয়ে তারা আমাকে অথরাইজ চিঠি দিয়েছে যে আপনাকে এই সিনেমার জন্য, কন্ট্রাক্ট মেরে সিনেমার জন্য অনুমোদন দেওয়া হলো। আপনি এই ডেট থেকে এই ডেট উল্লেখ করেছেন এবং কে কে শুটিং করবে উল্লেখ করেছেন, দেন আপনি মুভমেন্ট করবেন। এবং ওখান থেকে আমেরিকা থেকে এসে আমি যে শুটিং করছি কী পারপাসে কত, এটা ট্যাক্স ব্যাট দিয়ে আবার মিনিস্ট্রিতে পাঠাতে হয়েছে। তাহলে আমার ওখানে সিনেমা লেখা আছে কন্ট্রাক্ট ম্যারেজ, বুঝলেন? হুম, হুম, হুম। আচ্ছা গেল, এরপর আসলো এসে বাংলাদেশে যে অংশ শুটিং করার কথা সেটা উল্লেখ করেছে আমি বাংলাদেশে শুটিং করেছি। এরপর আমি এডিট করলাম, করলাম, কালার কারেকশন করলাম, সব কিছু করলাম, করে যখন প্রিভিউর জন্য জমা দিই, প্রিভিউতে তখন সাকিব খানের প্রিন্স আর সিয়ামের রাক্ষসের ডাকাডাকি, এই কাটসাট, এই সে তাড়াহুড়া, এর মধ্যে আমারটা জমা। আনকাট সেন্সার প্রথম দিনই, এবং গল্পের জন্য আমি নাম বলবো না, অনেকে আমাকে বয়সী প্রশংসা করলো যে অনেক দিন পরে কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটা সিনেমা আসতেছে যেটা মানুষ একদম ছেলে মেয়ে নাই নাতি নিয়ে বসে দেখতে পারবে, কারণ সিনেমা সিনেমা। না, তাহলে এটা তো অনেক ভালো জিনিস। হ্যাঁ, তাহলে এখন আমি বলি, হ্যাঁ। তাহলে এই যে মন্ত্রণালয় দিল, সেন্সার সার্টিফিকেশন বোর্ড দিল, আমি সদস্য হয়েছি টাকা দিয়ে, প্রডিউসার সমিতি তারা আমাকে ভোটার বানায় নিল, ডিরেক্টর সমিতি আমি টাকা দিয়েছি তারা আমার ভোটার বানায় নিল, শিল্পী সমিতির ১০ থেকে ১৫ জন শিল্পী আমার অভিনয় করলো, তাদের এনে গ্রহণযোগ্যতা আছে। তাহলে আপনি কোন জায়গায় ভোটিং দিবেন? বরং আপনারা যেটা এখন বলছেন চলচ্চিত্রের লোক হয়ে এখান থেকে স্টারিজম নিয়ে আপনারা বলছেন সেন্সর বোর্ডে কি দেখে সেন্সর দিল, একটা নাটককে সিনেমা মানে বললো। আচ্ছা অঞ্জন দা, আপনি বলেন, আপনি যখন শুটিং করেন কোনো, আপনি শর্ট দিয়ে চলে গেলেন, এর পরবর্তীতে আর্টিস্টটা জানে সে ক্লোজটা কেমন দিছে, অ্যাক্টিং ভালো করছে কি না, খারাপ করছে, সে না দেখা বলো পর্যন্ত বলতে পারবে? তা উনি কি দেখে নাই? সিনেমা রিলিজ না হলে দেখবে কই না, থেকে? মানে কোনোভাবে সে ডাবিং করছে না, না? আমেরিকাতে তো আর ওই সিস্টেম নাই। আমেরিকার সিস্টেম আছে। আমি আমার মতো করে ডাবল টেক নিয়ে অডিও নিয়ে আচ্ছা। আমি আমি আমারটা ওই দেশেরটা আমি করে নিয়েছি। কারণ আমি তো এই দেশেটা আবার ডাবিং এই করছেন। দেশটা, হ্যাঁ। তো এখন মনে করেন আমি কি ডাবিং এর জন্য আবার ওই দেশে যাব? বলেন? না, এটা তো এখন টাফ। আমি কোন পারসে টেকনিক্যাল সাইড আমি বুঝি, আই এম ডিরেক্টর, রাইটার, প্রোডিউসার, অ্যাক্টর, অনেস্টি 4। সো আমি টেকনিক্যাল, আমি তো আবুল হায়াত সাহেবকে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছি আমেরিকাতে। শাহানুরকে নিয়ে বানিয়েছি, রাখি মমতাজকে নিয়ে বানিয়েছি, আমি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বানিয়েছি, আমি কানাডাতে করেছি, আমি বহির্বিশ্বে অনেক দেশে করছি। আমি তো জানি কখন কোনটা কি করতে হবে। এখন আপনি যদি অ্যাক্টিং করে থাকেন, আপনি স্ক্রিনের ছবিটা দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হতো যে আমি অ্যাক্টিং করলাম, আমার এরকম হলো, আমার শটে না আমাকে ঠকানো হয়েছে, ঠিক হয়, তখন আপনি অভিযোগ করলে আমি মেনে নিতাম
জানি এটা আমার ব্যর্থতা। আপনি সিনেমাটাই দেখলেন, এটা তো মৌসুমী ম্যাডামও দেখেন না, তার হাজব্যান্ডও দেখে নাই। বরং এটা উচিত ছিল তার যদি খটকা লাগতো যে এটা সিনেমা বানাইলো, বাংলাদেশ শ্যুট করলো, কী করছে তুমি আগে সিনেমাটা দেখো তো, ওর সাথে কথা বলে প্যানেল থেকে দেখে আসো, মোস্ট ওয়েলকাম। আমি বলতো আসেন, আমার জন্য ভালো। বিএফডিসির 4 থেকে 6 জন নাম করা ডিরেক্টর আমি প্যানেলে নিয়ে বসাই দেখাইছি। ওরা দেখার পরে বাংলাদেশের ইতিহাসে ৬৮,০০০ গ্রামের একটা গল্প, প্রবাসীদের গল্প, যেটা কোনোদিন কেউ করে নাই। এইভাবে আপনার জন্য দোয়া রইল। কোন দিক দিয়ে সিনেমা শেষ হয়ে গেল ওরা বুঝতে পারলো না, বলে আমরা এত সিনেমা বানাইছি, এর মধ্যে 40-50টা বানাইছি, এরকম ডিরেক্টর দেখাইছি। দেখো তারা ডিরেক্টররা একবার কেউকে বলল, প্রিভিউ কমি দিয়ে দিল, আপনি দূরে থেকে বললেন, এটা কি উচিত হলো আপনার স্টার হয়ে? শুধু সেটা না, এখন যখন উনি বলছে এবং এটা অনেক অনেক ভাইরাল হয়ে গেল, হ্যাঁ। ভাইরাল হয়ে যাওয়ার ফলে হয় কি যে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক লাখ লাখ লোক দেখে। এখন তারা যখন শুনতেছে এত ভালো আপনি একটা বানালেন, কিন্তু সবাই যখন শুনবে যে না উনি আসলে 2 দিনে শুটিং করছে হ্যাঁ। বা 3 দিনে, তখন ব্যাপারটা এই অনেক, জন্য আমি এটা বলতে চেয়েছেন 2 দিন না 4 দিন না 5 দিন, আমি এটা বললে আপনার ব্যাপার। না না, উনি বিপদে পড়বে। কেন? যারা আমাদের দেশ থেকে B1B2-তে যায়, টুরিস্ট ভিসায় যায়, ওই দেশে যে ইনকাম করলে আপনি যে কোনো সময় আপনি ব্লক হয়ে যাবেন, আর ঢুকতেই পারবেন না। কারণ ওই দেশে গভর্নমেন্ট টুরিস্টদের দেয় কেন? আপনার টাকা আছে, পয়সা আছে, এনজয় করতে যাবেন, ঘুরতে যাবেন, খাবেন, খরচ করবেন, কিন্তু আয় করতে দেয় না। আয় করতে পারবেন, আয় করবে ধরা পড়বে। তখন তো ম্যাডামের ইয়ে ছিল না, কাগজপত্র জমাই দেয় না, তখন মাত্র গেছে। তো আমি তো যখন আরেকটা কথা বললো যে কন্ট্রাক্ট দেখান তার সাথে, কন্ট্রাক্ট তো আমি যখন ক্যাশ ডলার দিয়ে আমি বললাম যে ভাই একটা লিখিত মাধ্যম, যে তার মধ্যস্থকারী, ভাই ক্যাশ ডলার দিবেন হয়ে যাবে, ওনার কাগজপত্র আছে, কন্ট্রাক্ট করলে তো ট্যাক্সে ইয়া করতে হবে, তখন তো কাগজপত্রই হবে না। আমি তো উপকার করলাম, তাহলে আপনি আমাকে বলেন কন্ট্রাক্ট দেখাতে, কন্ট্রাক্ট আপনি দেখান। আপনি যে আমাকে একটা সিনেমার বিরুদ্ধে কথা বললেন, সিনেমার লোক, আপনার সন্তান, সিনেমা তো আপনার সন্তান। সিনেমা একটা সন্তান, এবং মৌসুমী ম্যাডাম মতো লিজেন্ড নায়িকাকে বেস করে গল্প, যে গল্প উনি সারা জীবন অনেক সিনেমা করেছেন, এই ক্যারেক্টার করেননি। চোখ দিয়ে আমার প্রিভিউতে যারা দেখেছে বা আমার প্যানেলে দেখেছে, ওরা বসে কাঁদতেছে, হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, ফাইটের সময় ফাইট। একটা সিনেমাতে এন্টারটেনমেন্ট যা বোঝায়, সুস্থ দ্বারা চলচ্চিত্র যা বোঝায়, সব আছে আমার এই কন্ট্রাক্ট মানে সিনেমার মধ্যে। হলে যা পাবলিকে দেখবে এবং তালি দিবে, আবার বনলতা এক্সপ্রেস বা উৎসবের মতো বলতে হবে যে না এটাও একটা সিনেমা। আল্লাহর মতে যদি আল্লাহর দয়া হয়, না, এটা আমি আশা করি। আমার কথা হাসান ভাই, এটা তো আপনার কথা তো আমার খুবই ভালো লাগলো যে না এটা সিনেমাটা একটা সেই পর্যায়ে যাবে, সেটা আমরা হলে গিয়ে দেখবো, সবাই মিলে করবো সব, এটা তো ঠিক আছে। কিন্তু সানি ভাইয়ের যে এই কমেন্টের পরে আপনার কি মনে হয় না যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ে যাবে? মানুষজন যারা, আমার অনেক বড় ক্ষতি করেছে। কেন ক্ষতি করেছে? উনি কিন্তু আইনগতভাবে বলছে যে না আপনার, না, আইনগতভাবে উনি তো বেআইনি। আপনি একটা সিনেমার বিরুদ্ধে লাইভে যায় বলে আমার তাও রিলিজের আগে 3 কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো 6 কোটি টাকার মামলা রেডি করে রাখছি, 6 কোটি টাকার মামলা, একদম তথ্য প্রযুক্তির আইনে, যেটা জামিন হবে না 6 কোটি টাকা না দিলে। চ্যানেলে এসে বললাম, কেন বললাম? আমি বাধ্য হয়েছি। আমার 30 লক্ষ টাকার একটা স্পন্সর চলে গেছে, উনার হাজবেন্ড, আর হ্যাঁ, উনি এটা বলে হ্যাঁ, 30 লক্ষ টাকার একটা না, স্পন্সর। এটা তো ক্ষতি হওয়ার স্বাভাবিক, কারণ আমরা জানি এটা তো। এর আগে আমরা দেখলাম যে এই যে আপনার যে ক্ষতিগ্রস্তের ব্যাপার, এর আগেও আপনি দেখলাম যে সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা জানি না, 100%। যে হঠাৎ করে আমি দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে বলা হলো, সেটাও আমি জানি না কিভাবে বলা হয়েছে, আমি আপনার সাথে মৌসুমী ম্যাডামের বিয়ে হয়েছে। আমি বিয়ে করেছি। বিয়ে করছে আপনি দেখেন, ওরা কিন্তু ফেজে আসে নাই, হাজবেন্ড হবে কেউ আসে নাই। না, আমি শুধু পছন্দ করি, ভালোবাসি। মৌসুমী ম্যাডামের সাথে আমার একটা ভালো বন্ডিং, বিয়ে তো হয়নি। ভালো বন্ডিং। না, আপনি কিন্তু অ্যান্সার দিলেন না। না, এই সব আনসার দিতে হবে না, দেওয়া লাগে না। আচ্ছা, তো এই বন্ডিংয়ের কারণে তো মনে করেন যে আমি অনেক কিছু চাপিয়ে যাই। কেন চাপিয়ে যাই? কারণ মৌসুমী ম্যাডামের মধ্যে এমন কিছু জিনিস আছে, তার ব্যক্তিত্ব আছে, তার কমিটমেন্ট ঠিক রাখে। সকাল 8টায় আমার সেটে বিংহামটন থেকে 6 ঘন্টা ড্রাইভ করে চলে আসছে, এসে মেকআপ দিয়ে আমাকে ফোন দিয়েছে, আসো। আমি তখন ঘুম থেকে উঠি নাই, কারণ এর আগের রাত্রে আমি রাত 4টা পর্যন্ত শুটিং করছি। এই মানুষটা অ্যাক্টিং এত পছন্দ করে, এই জন্য প্রিয়দর্শনী হয়েছে। আমি তার কাছে শিখি, শিখতে তো দোষ নাই, না না না, কেন শিখতে দোষ হবে কেন? তাই না? সে তো অনেক সিনেমা করেছে, আমি অনেক নাটক করেছি। আমার কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগতেছে যে আপনি কিন্তু
আপনার বিরুদ্ধে যাওয়ার পরেও কিন্তু আপনি ওনার মানে প্রশংসাই করছেন সবসময়। আল্লাহ যার সত্য তা বলতে হবে, নাহলে উপর আল্লাহ মানবে না তো। তো তাহলে আমি মৌসুমী ম্যাডামকে যত পছন্দ করি, তার হাজবেন্ড এত পছন্দ করে কিনা জানি না। আরো কিছু বলার আছে? তাহলে তো মানে মানুষ যে বলে যে আপনি বিয়ে করছেন, মানে আপনি না, তার হাজবেন্ডের চেয়ে বেশি বলতেছেন। এইটা প্রমাণ পাবে, এইটা টোটাল প্রমাণ পাবে কন্ট্রাক্ট মানে সিনেমাটা যখন দেখবেন, তখন উত্তর পাবেন। আমি এটা কিছু বলবো না। আপনি কিছু বলবেন? আমি না, যে কেন আমি বলবো? কারণ আমার ক্রাশ, আমার ভালো লাগার মানুষকে নিয়ে অনেক অনেক কিছু বলবে। আমি একা প্রতিবাদ করেছি, দেখছেন? তারা না, কেউ আপনার সাথে তো মিডিয়াও আপনার সাথে আছে। এই যে কতগুলো টিভিতে আপনি ইন্টারভিউ নিচ্ছে, আমরা আপনাকে 100% ডাকলাম। আপনি আমি আপনাকে বললাম যে আমার এই শোতে কিন্তু রেগুলার শোতে কিন্তু আমরা দেখা যায় যে আসলে মানে হঠাৎ করে কোনো সিনেমার প্রমোশন বা এইসবে কিন্তু আমরা আপাতত ডাকি না কাউকে। আমি কিন্তু আজকে সকালে শোনার পরেই আপনাকে ডেকে নিয়ে আসলাম যে আপনাকে দেখলাম যে আপনি ফ্রি আছেন কিনা। আপনি ফ্রি ছিলেন না অনেক। অনেক ওকে আজকে হ্যাঁ, প্রায় 100 ইন্টারভিউ। তো আমি 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 পাগল কেন হয়ে যাচ্ছি। আমি নিয়ে আসলাম তো আপনাকে ভালোবাসি বলে তো নিয়ে ভালোবাসি আসলাম। 100%। যাতে এবং আপনার যাতে এই ফিল্মটার ব্যাপারে মানুষ জানে পজিটিভ, এই যদি একটা মানুষ শোনে আপনি তো না, না, স্বাভাবিক। এখানে আরেকটা কারণ আছে। আমি আপনার ফোন দেওয়ার পরে আমি জানি এটা আপনি উপস্থাপনা করেন এবং আপনার এই প্রোগ্রামটার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি জেনেই আসছি, কিন্তু আমাকে যে কোনো চ্যানেল ডাক দিলে যাচ্ছি না। কারণ আমার টাইমটা এখন খুব শর্ট টাইম। কারণ এখন আমার এই কাজ চলতেছে অনেক অনেক। তো যখন দেখলাম যে এটা একটা হিট অনুষ্ঠান আপনাদের এবং সেলিব্রিটি ছাড়া এখানে আপনারা ইয়া করছেন না, চ্যানেলে এসে এটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে, তা আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঠান্ডা মাথায় কথা বলি, 10 জন 20 জন কেমন দাঁড়ায় এবং রয়েছে। এটা আপনার জানানো দরকার যে হ্যাঁ, এটা কোনো টেলিফিল্ম না ভাই, এটা না, কোনো নাটক না। না, আপনারা যেটা শুনছেন এটা মিথ্যা, তাই তো? 100%। 100% মিথ্যা। তাহলে মিথ্যা জিনিসটাকে যদি মানুষ ভুলে যায়, তাহলে আবার তারা সিনেমার দিকে তারা আমাদের একটা সিনা সিনেমা কত কষ্টে করে একটা সিনেমা বানাইতে আপনি হয়। আপনি বুঝছেন, আপনি হ্যাঁ, বানিয়েছেন, তাই না? বানিয়েছি আমি জানি মানে আমি এবং আমি আপনাকে বোঝাতে পারবো না আমার আমার কি পরিমাণ মানে মেন্টাল টর্চার একটা সিনেমার জন্য। আমি 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 এত কষ্ট হলে জীবনও করতাম না। আমি ১,১২০০ পর্বের সিরিয়াল বানাইছি, আপনারা জানেন না? হ্যাঁ, বাংলার সবচেয়ে বড় বড় সিরিয়াল আমার। একটা না, ১৫-২০টা বাট সিরিয়াল সিরিয়াল। আর কিন্তু ফিল্ম ফিল্ম এখানে এসে শুটিং কম, পেরেশানি বেশি, টেনশন বেশি। আর ওখানে কাজ বেশি, টেনশন কম। তো এই যে বিষয়টা আমি খুবই মনে করেন, আমি কালকেও তো আমি আমেরিকাতে কথা বললাম। তখন তার যে মাধ্যম ছিল, তার সাথে অমিত হাসান ছিল, জনা ছিল, মৌসুমী ম্যাডামের বাসায় যাচ্ছে তারা মুখে দেখতে। প্রতিদিন ১-২ ঘন্টা কথা বলতে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াতে। যেহেতু আমার ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস আছে বা আমি সব জায়গায় বাংলাদেশকে প্রমোট করি কাজের মাধ্যমে, সেক্ষেত্রে আমার রাত্রে সজাগ থাকতে, আবার ভোরবেলা আমার কাজে নেমে যেতে হয়। তো আমার কথা হচ্ছে, আমি একা প্রতিবাদ করেছি না এটা বিয়ে, না এটা এমুক, এটা এমুক। তাদের দুইজন একজন কিন্তু মুখ খোলেনি, খুলতে পারতো। বা আমাকে মৌসুমীর হাজবেন্ড আমাকে যদি বলতো, তুই আয়, আমরা দুইজন মিলে বসে একটা কথা বলি যে এইটা এই হয়েছে, এটা নিয়ে আপনারা কিন্তু কন্ট্রোভার্সি করেন, করে নাই। উনি প্রতিবাদ করেনি কোনো সময়? আপনি দেখছেন? আমি দেখিনি। বলেন বাংলাদেশে কেউ দেখছে কিনা? বরং উনি খুচায়া এটারে ভাইরাল বানাইছে। কি লাভ তাহলে ওনার এটা ভাইরাল জানি করে? না এরা মেধাশূন্যতার অভাব, আমি মনে করি। জানি না ওনার মেধা কতটুকু আছে, ওনার মেধা অনেক আছে, কিন্তু আমার কাছে মনে হয় মেধা শূন্য না হলে এই টাইপের কথা কেউ বলে না। আচ্ছা, কেন বা আমি বললাম দেখেন, আমি তখন আমেরিকাতেই, আমরা শুটিং করছি ওখানে, ইয়ে করছি, কে বা কাহারা লিখছে হাসান জাহাঙ্গীর বিয়ে করছে মৌসুমীকে, মৌসুমী বিয়ে করছে হাসান জাহাঙ্গীরতে, এই সেই একটা ছেলেকে উনি কমেন্টস করে লিখে দিল, তোকে জুতা পিটা করবো। উনার যত ফ্যান ফলোয়ার আছে হ্যাঁ। হাজার হাজার, সব অনেক চলে গেল। হাসান এটা জানেই না। হাসান জাহাঙ্গীর কি মৌসুমীকে বিয়ে করেছিল নাকি এটা শুধুমাত্র গুজব? এটা আবার শুনবো হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই বলেন। আচ্ছা, যা বলছিলাম, তো আমি যখন আমেরিকাতে আমরা কাজ করছি, আমি আর মৌসুমীর একসাথে, আমাদের বন্ডিংটা হচ্ছে এত সুন্দর বন্ডিং। আমরা মোবাইলে কথা বললে এমন সময় হচ্ছে ১-১.৫ ঘন্টা চলে যেত। দেখা গেলো যে ম্যাডাম এক জায়গায়, আমি এক জায়গায়। এমন কথা, রসালো কথা, মজার কথা, আড্ডা, গল্প নিয়ে কথা, প্রচুর কথা। এটা কি প্রেম তো না? প্রেম তো হতেই পারে, প্রেম হওয়াটা কি হতেই পারে। অন্যায়? না, না কোনো অন্যায়। তো আপনি ঘন্টার পর ঘন্টা মৌসুমী ম্যাডামের সাথে কথা বলতেন। তো এই জন্য কি তাদের সংসারে কোনো অশান্তি বা কিছু এরকম কিছু হয়েছিল কি? না, এই তো আপনি একটু অন্য অ্যাঙ্গেলে চলে গেলেন। কথা বললেই কি প্রেম হয়? অবশ্যই না। এটা ভালো লাগা, ভালো লাগা, হ্যাঁ। ভালোবাসা। হুম। এই ভালোবাসা ভাই বোনের মতো হইতে পারে, এই হ্যাঁ, ভালোবাসা হ্যাঁ। প্রেমিকের মতো হইতে পারে। হুম। এই যে আমি বললাম যে মনে করেন যে আমি মনে করেন আপনার ওয়াইফ সেলিব্রিটি, আমি তার অনেক পছন্দ করি। আপনার হাজবেন্ড হিসেবে এক পছন্দ, আর আমি তার ভক্ত হিসেবে, ফ্যান ভালো লাগা হিসাবে। হিসেবে আমি আজীবন সে আমার কাজ থাকতে পারে।
থাকতে পারে থাকতেই না? পারে, থাকতেই পারে। দেখছেন, এটা খুব খারাপ দৃষ্টিতে নেবেন না। তো তো মৌসুমী ম্যাডাম হচ্ছে এমন একটা মানুষ, তার সাথে কথা বললে আপনি বলতে ইচ্ছা করবে। এত মানে একটু দুষ্ট প্রকৃতি কথার মধ্যে। আমি মজা করে বলি দেখি, যখন আমাদের এফডিসিতে ইলেকশন হচ্ছিল, এর আগে যখন মৌসুমী ম্যাডাম করলো, আমি তো তার ইলেকশন করছি। আমাকে দেখছে যে আমি প্রোটেস্টের সমিতি ঢুকতেছি, দেখে উনি আমার উল্টা একটা দুজনের পিছনে বসে গাড়টা ঘুরিয়ে আমার ফোন দিছে, হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? আমি বলছি, আমি তো এফডিসিতে। আপনি তো আমার জন্য ভোট চান না, এফডিসিতে তো আপনি না। হ্যাঁ, আপনি যদি আমার আমার জন্য ভোট চাইতেন তাহলে তো আমার টেনশনই ছিল না, এই সেই। একটা মানুষ পরে আমি টের পাচ্ছি না যে আমার সাথে এই দুষ্টমিটা করতেছে। আমি একটু রেগে গেলাম। হ্যাঁ, আমি কালকে রাতে ইয়ে করলাম, এই আর বলতেছে আপনি এটা বলেন। রেগে গেলে কে তাহলে আর মানে কি আপনি আমার জন্য ভোট চাচ্ছেন না? এই সেই কথা বলতে বলতে আরেকজন টোকা দিয়ে দেখলো, এই যে এই জায়গায় থেকে মানে উনি আসলে খুব মজার মানুষ, তাহলে বড় তো মনের মানুষ, এটা, ভালো মানুষ। হ্যাঁ, এটা তো একটা মানে সুন্দর সম্পর্কের ব্যাপার। সুন্দর সুন্দর সম্পর্কের মধ্যে তো অন্য কিছু না আনাই ভালো। না, এটা ওই যে পৃথিবীতে আমি কত বললাম, রকম সম্পর্ক থাকে। আপনাদের কন্টাক্ট মেরে সিনেমা দেখতে হবে, দেখলে সব উত্তর পেয়ে যাবেন। এবং আমি মৌসুমী ম্যাডামকে বলবো এবং তার হাজবেন্ডকে বলবো, আপনারা এতদিন যেটা অন্ধকারে ছিলেন, মানুষ ভাবতো আপনাদের সাথে সম্পর্ক নেই, দুজন দুই দেশে আছেন, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু মানুষ ধরে নিছে হাসান জাহাঙ্গীরের সাথে মৌসুমী ম্যাডামের বিয়া, মৌসুমীর সাথে হাসান জাহাঙ্গীর বিয়ে, তার ওখানে থাকছে, একই বাসা থাকছে, তাদের এ হচ্ছে সে হচ্ছে। কন্ট্রাক্ট মেরে সিনেমাটা দেখার পরে সেটা মানুষ ভুলে যাবে এবং এই বদনাম কন্ট্রোভার্সি থেকে, প্রভাকাণ্ড থেকে বেরিয়ে আসবে। না, এটা কিন্তু আমি উপকার করেছি। এটা আপনি বলছিলেন, মানে অফ দ্য রেকর্ডেও বলছিলেন হ্যাঁ, যে এটাই আপনি চান। তো হ্যাঁ, আমি তো এটা চাচ্ছি যে কেন রে ভাই এত সুন্দর একটা কাপল। আমি আমি সারা জীবন বলে আসছি, মৌসুমী ম্যাডাম, তার পরিবার, হাজব্যান্ড ওয়াইফ সুন্দর কাপল। আমার কাছে তারা সুন্দর, সারা জীবনই সুন্দর কিন্তু থাকে। আমার তো এখন মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে যে এই যে আপনারা, এই যে সানি ভাই, মৌসুমী আপা যে আপনার বিরুদ্ধে বলতেছে, এটা কি সিনেমার কোনো প্রচারণা না তো? সেটা আমি বলবো না। ও তো হইলে দুষ্কি। সিনেমার প্রচারণা হতে পারে, কারণ নেগেটিভ প্রচারণা তো মানুষ দিয়ে মানে অনেক হ্যাঁ, পজিটিভ ভাইব হ্যাঁ, দিয়ে ফেলে। হ্যাঁ, এটা হইলে এটা অসুবিধা কি? এটা হতে পারে, কিন্তু এখন এই সিনেমাটার তবে আমি বলে রাখি, সানি ভাই কিন্তু বড় মনের মানুষ। রেগে যা আবার একটু পরে ঠান্ডা হয়ে, এই কিছু মনে করিস না, রাগ করছে, তুই জানোসই তো, এই টাইপের। এটা আমি বলি এবং এটা মৌসুমী ম্যাডাম স্বীকার করে। তোমার সানি ভাই হঠাৎ রাগ করে, একটু আবার ঠান্ডা হয়ে আবার এই হয়ে যায়। তো আমি কিন্তু জানি। ঠান্ডা তাহলে যদি হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে তখন কি আপনার ঠান্ডা থাকবেন নাকি এটা চালাই যাবেন মানে সিনেমা রিলিজের আগ পর্যন্ত? না, সিনেমা রিলিজের আমার সাথে তো ব্যক্তিগত দুশ্মনী নাই। কারণ আমি তো সানি ভাইকে নিয়ে বছরখানে আমরা ৬-৭ মাস আগেও তো একটা ওয়েব সিরিজ করলাম না, ব্ল্যাক মানি। আমি তাদের পছন্দ করে দেখে নিয়েছি, তাই না? তো আমি যে শুধু মৌসুমী ম্যাডামকে নিয়ে করি সেটা তো না, তাকে নিয়ে তো করছি। আমার সাথে দুষ্টামি করে এবং সবচেয়ে মজার বিষয়, সানি ভাই এত দুষ্টামি করে, এত ফাইজলামি দুষ্টামি। মৌসুমী ম্যাডাম হচ্ছে এর মিষ্টি দুষ্টামি, আর ওনারটা হচ্ছে ডাইরেক্ট ফাইজলামি তাহলে আপনি দুষ্টামি। তো তাদের ফ্যামিলি মেম্বারের মতো। 100%, 100%। এবং ইলেকশন সময় রাত নাই দিন না তো মৌসুমী ম্যাডামের বাসায় থাকতাম, একসাথে বসে খেতাম, উনি পাক করতো, রান্না করতো, এই করতো সেই করতো অনেক। তো আমি এই জন্য এত কষ্ট পাচ্ছি যে আপনারা আপনার পার্সোনালি মনে করেন যে আপনি আপনার আর্টিস্ট, আমি ডিরেক্টর, আপনি আমার কাজ করছেন, কাজ ছাড়াও তো যদি আপনার মনে হয় যে একটা সিনেমা রিলিজ হচ্ছে, তোমার জন্য দোয়া রইলো, বললো কি কীভাবে ইয়া করতে হবে, হেল্প করতে হবে, আর শোনো আমার গিফটটা কিন্তু পাঠাই দিও, সে এক্সাম্পল, তাহলে তো আমি বুঝতাম যে গিফট না, আমি তারা বলতাম যে ঠিক আছে আপনি কী চান বলে। বিষয়টা এইরকম সুন্দর ছিল না, তাহলে মানে এই বিষয়টা এরকম ছিল না, কিন্তু সিনেমাটার যেটা হয় কি যে এই যে আমি সিনেমাটা পচায় তো লাভ হলো না। যেমন আমি কিছুক্ষণ আগে শুনলাম একটা ওই ফেসবুকে দেখলাম বা এটা ইউটিউবে দেখলাম, আমাদের যে মানে উপস্থাপক হ্যাঁ, শাহরিয়ার নাজিম জয়, শাহরিয়ার নাজিম জয়ও কিন্তু দেখেন ক্যাচ করছে কিন্তু সানি ভাইয়ের কথা। সে বলতেছে যে না, আসলে তো সিনেমার দুই পক্ষের মধ্যে এরকম ঝগড়া করা ঠিক না, মৌসুমী আপাকে সে ভালো বলছে, আপনাকেও কিন্তু সে খারাপ বলে নাই। না, সে আপনাকে জয় তো যথেষ্ট বরাবর খুব হিসাব করা। জয়ের সাথে সম্পর্ক তো ভাই, জয় যখন মাত্র মিডিয়াতে পাড়া দিছে তখন থেকে, জয় তো আমার অনেক পরে আসছে মিডিয়াতে। কিন্তু সে আবার জয় আবার বললো কি দেখেন, এই কথাটা আপনার জন্য নেগেটিভ কোনটা, আমি কিন্তু আপনার নেগেটিভ কোনটা যাচ্ছে ওইটা বলতেছি। আমি চাই না যে আপনার নেগেটিভ কিছু হোক। জয় বলতেছে যে যদি হাসান জাহাঙ্গীর ভাই নাটক বানিয়ে ওইটাকে সিনেমা বানায় তাহলে কিন্তু কাজটা ঠিক করে নেই। তার মানে সে কিন্তু একটা প্রশ্নবোধক রেখে দিছে। হ্যাঁ, 100%। তাহলে এই প্রশ্নবোধক শুধু জয় না, আমার মধ্যেও ছিল। সবার, আমারও তো তাহলে এখন তো ক্লিয়ার করে দিলাম হ্যাঁ, যে সিনেমা সিনেমাই,
এটা নাটক সিনেমা হবে কেন ভাই? তাহলে উনি যদি আরো স্টেপ নেয় একটার পর একটা, যে যদি ধরেন যদি স্টেপ প্রতিদিন নেওয়ার জায়গা নেই তো, প্রমাণ লাগবে। না কথা বলতে কি তো কিছু প্রমাণ? লাগবে না। না, আপনি কথা বললে বিদেশ থেকে কথা বললে তো হবে না। আর আপনার প্রুফ লাগবে না? আমার টেকনিশিয়ান আছে না, আমার সাথে টিম আছে না, টিম যাদের আছে নিয়ে না। আমি কাজ করছি, সবাই তো আমার পক্ষে আর কথা আপনি বলবে। তো বললেনই যে কন্ট্রাক্ট সাইন করলে তো ওনারই বিপদ। উনারই বিজনেস, আমি তো উপকার করেছি। বলেন এখন আরেকটা কাজ করি, কন্ট্যাক্ট করতে বলেন। এটা তো ওই যে উনার মৌসুমী ম্যাডামের হাজবেন্ড তো না বলে না বুঝে কথা বলে, ইমোশনালি কথা বলে, যে বলো তোমার কন্ট্রাক্টটা কোথায়, কন্ট্রাক্টটা কোথায়? আরে ভাই, কন্ট্রাক্ট করলে তো আপনার আপনার ওয়াইফ ওই দেশে থাকতেই পারবে না। তার কি তখন কাগজপত্র জমা দিচ্ছেন? বৈধ কাগজপত্র আছে, সে তো বিয়ন বি টু বিসেতে গেছে। তাহলে আপনি এটা বলতেছেন, আপনি একবার ভাবলেন না, সে আবার তার ক্ষতি করলেন, আবার তার ক্ষতি করলেন। আমার ইন্টারভিউ দেওয়ার তাহলে পরে উনি উনি কি হ্যাঁ না, আমি শেষ উনি করি, ইচ্ছা করে করতেছে এটা? আমি জানি না, আবার বিপদ দেন। তার যদি কাগজপত্র এখনো না হয়ে থাকে, আমি যে টাকা দিচ্ছি, আমার কাছে ডলার নিয়েছে, এগুলো তো মানুষ শুনতেছে। তখন যদি ধরে, তা আপনি তো ইনকাম করে টাকা নিচ্ছেন, কেউ যদি তার শত্রু করে, জিন্দিগিতে কাগজ হবে না। এটা আমেরিকা, এখন মিথ্যা কথা চলে না ভাই। আমাদের যেতে কাগজপত্র আছে, বছরে একবার আমেরিকাতে যেতে হয়। কেন যেতে হয়? না হলে ব্লক করে দিবে, তাই না? কাগজপত্র হওয়ার আগ পর্যন্ত অনেক অনেক কষ্ট। আমি তো আমেরিকাতে যাই কত 2000 সাল থেকে, আজকে যাই আমি না আপনি তো জানেন এবং আপনি কাজও করছেন অনেক ওখানে। অনেক। আমি আমেরিকাতে বিজ্ঞান হয়েছে 60টার উপরে। হায়াত ভাইকে এই দেশ থেকে নিয়ে আমি তাকে পেমেন্ট দিয়ে ক্যাশ টাকা দিয়ে কাজ করিয়েছি। কিন্তু আপনার আমি সাথে তো কানাডায় করতেছি, না, লন্ডনে আপনার সাথে তো করতেছি, কারোর সাথে এরকম কন্ট্রাডিকশন দেখা যায় নাই। প্রশ্নই উঠে মানে না। কেউ আপনাকে বলে নাই যে আমি যতটুকু জানি যে আমি কোনো শিল্পীদের কাছে শুনি না যে উনি টাকা নিয়ে কিছু করছে বা উনি গল্প নিয়ে কিছু করছে। আপনি আপনার মতন নির্ঝঞ্ঝাট কাজ করে ওই যে আমাদের কারণ বাজারের উল্টা দিকের যে হাউসটা প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ওখানে আপনি রেগুলার কাজ করেন। রেগুলার কাজ, আমিও আগে রেগুলার কাজ মোবাইলে করি। করছি একটা না 16 বছর, একটা না এটিএম ভাই, ইমাম রশিদ ভাই, তারপরে ডক্টর এমএল হক, যারা এই ওই যুগে তাজিন টাজিন, কে করে নেই আমার সাথে বলেন? কে করে নেই বাংলাদেশের স্টার? এখনকার যারা নতুন ছেলে মেয়ে, ওদের তো আপনিও চিনেন না, আমি চিনি না, তারপরে তো নতুনদের সাথে করছি, তাই না? তো এখন হচ্ছে যেটা আমার দুঃখ বা কষ্ট একটাই, আপনি সিনেমার মানুষ হয়ে সিনেমাকে ভালোবাসলেন না। সিনেমার দুর্দিনে ঈদ ছাড়া সিনেমাটা রিলিজ হচ্ছে, পাশের দাঁড়ানোর দরকার ছিল না? না পাশে না দাঁড়ালে তো সবাই যে সাপোর্ট না দেয় আপনি একা মুশকিল না। কি সম্ভব এই যে ভাই? আপনাকে সব সাংবাদিকরা মানে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার মিডিয়া আমার আঙ্গনের হল লোক সাহায্য মালিকরা দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে, আমার বুকিং মালিকরা সাপোর্ট দিচ্ছে, বাইরের লোক যাদের সাথে আমি যোগাযোগ কম, কতগুলো তারা হল ভালোবাসতেছে। কতগুলো হল পেলেন এখন? এটা আরো 2-1 দিন পরে বলা যাবে, চলতেছে এখন, কনফার্ম না? ইনশাল্লাহ চলতেছে। সিনেপ্লেক্সের দিকে তো হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ তো ইনশাল্লাহ। সিনেপ্লেক্সের দিকে গেলে কি হবে? তো এই এখন তো সিনেপ্লেক্সের অডিয়েন্সই বেশি। অডিয়েন্স বেশি। আপনার সিনেমাটা কি আসলে সিনেপ্লেক্স মানে হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য নাকি এমনি না, সিঙ্গেল হলের জন্য? সিনেপ্লেক্স সিনেপ্লেক্স তাহলে সিনেপ্লেক্সে বেশি 100% পাইতে হবে। সিনেপ্লেক্স। এবং আমি যেই ক্যাটাগরিতে রাখছি, এমন মনে করেন যে সিঙ্গেল স্ক্রিনে ফাইট চা, আমি কিন্তু 1-2টা ফাইট রেখেছি, মাদ্রাজি ফাইট। এটা টিজি মানে এটার টার্গেট অডিয়েন্স কারা? সিনেপ্লেক্স এবং মানে সিঙ্গেল কোন দুইটা। ধরনের দর্শক? ছাত্র নাকি হ্যাঁ, তরুণ সমাজ, তরুণ সমাজ? তরুণ সমাজ এবং গ্রাম বাংলার 68,000 মা বোন নারীদের ছবিটা। কারণ যে গল্পটা কন্ট্রাক্ট ম্যারেজের বহির্বিশ্বে এই নিয়মটা আপনি জানেন কি না, আই ডোন্ট নো। জানি, আমি জানি, হ্যাঁ, জানি। আপনি একটা নারী তার হাজব্যান্ড রেখে যখন বিদেশ যায়, মনে করেন কোনো কারণে বিদেশ গেল, ওখানে যেয়ে তার কাগজপত্র নাই, চলতে পারছে না, কাজ পাচ্ছে না, তাহলে কি করবে? তখন আস্তে আস্তে দেখে কাদের কাগজপত্র আছে ওই দেশে, কার পাসপোর্ট আছে, তখন 2 বছর একটা কন্ট্রাক্ট বিয়ে করে, কাগজকে বিয়ে করে, সংসারী বিয়ে না। তার তাহলে তো আমার হাজবেন্ড আছে। তাহলে আমার মনে হচ্ছে আপনার সাথে এরকম একটা কন্ট্রাক্ট ম্যারেজ এই নিয়ে মনে হয় গল্পটা। এইজন্যই আপনি না, তার বিয়ে এটা করছেন হলে এরকম। যেয়ে দেখতে হবে, এটা হলে গিয়ে দেখতে আমি হবে। পুরোটা বলবো না। ফ্লাশ করবেন না কারণ আপনি। না, কারণ এই জায়গাটাই চমক। এবং মৌসুমী ম্যাডাম যে অ্যাক্টিং করছে, ইনশাল্লাহ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দিব। অলরেডি কানাডা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছবিটা পাঠাতে বললো, লন্ডন থেকে ঈদের পরে যাবে, পোল্যান্ড থেকে কথা হচ্ছে যে মৌসুমী ম্যাডাম আপনার এই গল্পটার জন্য, কারণ ওইসব দেশে তো কন্ট্রাক্ট ম্যারেজটা হচ্ছে বেশি আচ্ছা, আচ্ছা। বহির্বিশ্বগুলোতে। তো এই গল্পটা দেখতে চা। আর বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় কেন বললাম, মেয়ে ছেলেরা বিদেশ গেলে বাপ মার এই দেশে কি অবস্থা হয়, বাপ মা চায় আমার ছেলে মেয়ে ইনকাম করে দেখ, আমরা চলি, আমার ছেলে মেয়েতে আমেরিকা আছে, অনেক আরামে আছে, টাকা কামাচ্ছে, অথচ তার জায়গা, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কাজের জায়গা নাই। আবার নারী হইলে তার সম্মান ধরে রাখা, তার ব্যক্তিত্ব ধরে রাখা, ওইদিকে মেয়ে কষ্ট করছে বা ছেলে কষ্ট করছে, বাপ মা বোঝাতে পারছে না, আবার বাপ মা ভুল বুঝতেছে, আমরা কষ্ট করতেছি, বিদেশ গেছে টাকা পাঠাচ্ছে না কেন? এই যে প্রবাসেতে, এই যে মিডল ইস্টে যাচ্ছে মানুষ, আরে ভাই এমনও লোক আছে যায় জেল খাচ্ছে, বাপ মা মনে করে টাকা পাঠাচ্ছে না কেন?
একটু ভুল করলে তাদের পানিশমেন্টে চলে যাচ্ছে, এই বা এই বাপ গল্প মা, এই গল্প কি আছে আমাদের এই হ্যাঁ, সিনেমায়? কন্ট্রাক্ট আচ্ছা, ম্যারেজ তো অনেক বড় একটা গল্প, প্রফেসরদের সিনেমা গল্প। তো একটু বড় স্কেলেরই হয়, হ্যাঁ, সাধারণত বড় স্কেলেরই হয়। আমি তো তাই তো আমি অবাক হলাম যে যারা এই সিনেমাটা মিস করবে তারা তাদের সন্তানকে আপনার ফিউচারে দেশের বাইরে পাঠাতে চায়, পড়াশোনার জন্য হোক, জবের জন্য হোক, ওখানে স্থায়ী হওয়ার জন্য হোক, ভুল করবে। এটা দেখতে হবে, গল্পটা এইটা। এর মধ্যে মনে করেন নাচ গান অ্যাক্টিং, টোটাল এন্টারটেনমেন্ট, ওই টোটাল। যে আপনি কতগুলো ফেস্টিভ্যাল মানে ইসের কথা বললেন, হ্যাঁ, কান্ট্রি, ইউকে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে পোল্যান্ড, হ্যাঁ। এইসব জায়গায় কি যাবে কি হলে চালানোর জন্য না, নাকি কোনো এটা হচ্ছে যে উৎসবে? আমরা ওই যে প্রজেক্টরে দেখাবো। মানে আর আপনারা নিজেরাই করবেন এটা? না, না, আমরা নিজে ওখানকার লোকেরা করবো, যেমন 500 সিট আছে আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা। তো ওরা মানে কোনো কোনো ফেস্টিভ্যাল না? ফেস্টিভ্যালে তো আমি ছবি দিব, ফেস্টিভ্যালে তো আগেই বলা আছে। আর এটা হচ্ছে ইনকামের পথ, বাইরের থেকে ইনকামটা কীভাবে, সেটা হচ্ছে আমার তো সব দেশেই যাই, ফ্যান ফলোয়ার এবং সব দেশের ইয়ে যায়। এই দেশ থেকে কিন্তু আমি শো করি, স্টেজ শো, যেটা বিভিন্ন দেশে, মনে করেন হাবিবরে নিয়ে গেলাম, বা বালামরে নিয়ে গেলাম, বা কর্নিয়ারে নিয়ে গেলাম। গতবার আমি কর্নিয়ার সহ 4-5 জন নিয়ে গেলাম কানাডাতে, শো করে আসলাম অনেকগুলা। এইবার আবার চলে যাচ্ছে অন্য আর্টিস্ট নিয়ে। তো এই আর্টিস্ট নিয়ে যখন আপনি ওখানে টিকিট দিয়ে তো হয়, টিকিট মূল্য ধরেন যে $50 বা $100। তাতে কি হয়, $100 দিয়ে যারা গান শুনতে আসবে শোতে, নাচ গান, এটা চললো, $100 হালাল হয়ে গেল, এনজয় করলো। কিন্তু আমি যেটা করছি, আমার সিনেমাটা আগে দেখাবো, এক টিকেটে 200, শুধু $50 বাড়ায় দেব, $50 বাড়ায় দেব। সুবিধা কি দিচ্ছে, প্রথমেই দুপুরবেলা লাঞ্চ, লাঞ্চ কিন্তু $10 হলে হয়ে যায়। দেখেন, লাঞ্চ দিলাম, আপনি লাঞ্চ করলেন, আমার সিনেমাটা চলতে থাকলো, আরাম করে খেলেন। আর ওই দেশে তো আমাদের মতো খাবলায় খাবলায় খায় না, সিস্টেম ওই রকম না। প্যাকেট লাঞ্চ থাকবে, যার যারটা খাবে, দেখবে, এনজয় করবে। সিনেমা দেখলো, লাঞ্চ করলো, সিনেমা শেষ, তারপর একটা চা চক্র, চার আড্ডা, তারপর আমরা চলে যাবো শুতে। শুতে যাদের বিজ্ঞাপন বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, বা যে দেশে আমি শুটিং করেছি, ওটা বড় বড় ক্লায়েন্ট আছে, মিলিয়নার আছে, তাদের কোম্পানিকে প্রমোট করব ফাঁকে। তখন আবার একটা নাস্তা খাওয়াবো, এই $150 মধ্যে, বুঝলেন? তারপরে শুটা শুরু হলো, রাত 11টা ক্লোজ। তাহলে 500 লোকে আমার সিনেমাটা দেখে ফেললো। আর বিদেশিরা বাংলা সিনেমা দেখার লাগে অস্থির হয়ে থাকে, গানের চেয়ে সিনেমাটা বেশি দেখবে। তাহলে এক টিকিটে 2টা জিনিস পাচ্ছে। কিন্তু আমি যদি হল বুকিং দিয়ে নেই, তখন আমার উল্টা অনেক টাকা চলে এই যাবে। বিদেশি কারা? এরা কি প্রবাসী নাকি? প্রবাসী, প্রবাসী। প্রবাসী। আচ্ছা। হ্যাঁ, লাখ লাখ বিদেশি, যে কোনো স্টেটে যান। তো বাঙালিরা চাচ্ছে যে আমার বাংলাদেশ সিনেমা দেখতে চায়, কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছাতে পারি না। আর বড় হল যদি নেই আমি 1000-2000 সিটে, তখন তো তাদের একটা ট্যাক্স দিতে হবে, সিট প্রতি টাকা দিতে হবে, একটা পাবলিক গেলে হবে, না হলে এখন তো যেতে বাধ্য, কারণ আমি শিল্পী নিয়ে যাচ্ছি, প্রচার হচ্ছে, দুইটাই দুইটাই মানুষ পাচ্ছে। দুইটাই পাচ্ছে। তাহলে $50 তো বিষয় না, যারা তা $100 দিয়ে কিনবে, $50। তারপর আমরা হিসেব খরচ বাদ দিয়ে যেটা হবে, এটা 50-50-তে চলে যাবে তা আপনি তো ভালো ব্যবসায়ী। ইনশাল্লাহ। তা এই যে ভালো ব্যবসায়ী, আমি জানি এটা অবশ্য। হ্যাঁ, এই ভালো ব্যবসায়ী এই ব্যবসার সাথে সাথে যখন ফিল্মের বা এই যে প্রজেক্টগুলো করেন, হ্যাঁ। তো এটার মধ্যে আপনি এত সময় পান কোথায়? আমি তো মানে অবাক হয়ে আমি যাই। অনেক পরিশ্রম করি, অনেক পরিশ্রম। আল্লাহ না, আমাকে পরিশ্রম তো অবশ্যই করা আল্লাহ আমাকে মানে ব্যাপার থাকে। মেধা দিয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। আমি আমি জানেন কি না, আমি মিডিয়াতে থাকলেও আমি কিন্তু ও ড্রিঙ্ক করি না, তাস খেলি না, বাজে নেশা নাই। আহ, সো খুবই এটা 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 আমি 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 কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার, বিসিএস দেওয়া, 98-এ বিসিএস দেওয়া, এবং একটা কলেজের লেকচারার ছিলাম 3 মাস। তারপরে একটা চ্যানেলের সিইও হিসেবে ছিলাম 7 বছর, জানেন, একটা বড় চ্যানেলে। আমার লেখা 22টা উপন্যাস মার্কেটে, বিজ্ঞাপন বানিয়েছি 300-র উপরে, সিরিয়াল, নাটক, এগুলো তো আর হিসাবই নাই। তো মেধাশূন্য হলে তো পারতাম না, না, আল্লাহর অশেষ রহমত। এটা তো আর তাছাড়া সময়ের ইউটিলাইজ করাটা অনেক বড় হ্যাঁ, ব্যাপার। আমি হ্যাঁ। আমার কোনো ফ্যান ফলোয়ার, বন্ধু-বান্ধব নাই যে আমি 10টা মিনিট টাইম তাদের সাথে পাঞ্চ করব, নাই। আমি আমার কাজে ব্যস্ত থাকি। আপনি তো বই লেখেন, আপনি জানেন। একটা 5000 ওয়ার্ডের একটা বই লিখতে কত কষ্ট। আর সিরিয়াল লিখতে কি কষ্ট। আর শিডিউল নিলেন 4 জনের, এর মধ্যে 2 জনে মোবাইল বন্ধ, একজন লেটে আসলো। আপনি শুটিং করতে পারছেন না। কি পেন নিয়ে কাজ করতে হয়। আল্লাহ ধৈর্য দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। সেকেন্ডে সিরিয়ালের শুটিং করা আর সিনেমার শুটিং করার মধ্যে ওই সে আবার প্রসঙ্গে ফিরে আসি, এটার মধ্যে পার্থক্য কতখানি বলে মনে হলো আপনার? অনেক, অনেক। সিনেমা হচ্ছে বড় মাধ্যম, বড় কিছু। টেনশন, পেইন বেশি, লাভ কম। আর সিরিয়াল হচ্ছে কাজ কম, মানে টেনশন কম, লাভ বেশি। তো
তো এটা আমার মানে যে আপনি তো ডিফারেন্স করে ফেলছেনই, ভালো কথা। মানে আপনার এই আগাম সিনেমা নিয়ে আমাদের সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে। আপনার আগাম সিনেমাটা নিয়ে আমাদের শুভকামনা, আমাদের চ্যানেল এসের পক্ষ থেকে শুভকামনা। আর এই সিনেমাটার ব্যাপারে আপনি যে এই যে এখন হঠাৎ করে একটা ঝামেলায় পড়ে গেছেন, ঝামেলায় পড়ে একদিক দিয়ে ভালোই হয়েছে আপনার, আপনার সিনেমাটা কিন্তু প্রচারণা হচ্ছে। প্রচন্ড আমার প্রচন্ডরা ম্যাডাম হাজবেন্ড এই জন্য করে আপনি দিচ্ছে, কাকে ধন্যবাদ তাদের। কাকে ধন্যবাদ জানাবেন? দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ এইটা আমার 50 লাখ টাকা তো আমি এই পাইতাম না। তা হ্যাঁ, মাইলেজ পেয়ে গেছেন, কিন্তু আপনার যে আবার যে আপনার যে 30 লাখ টাকা লস হয়ে গেল, এটার কি হবে? শুনেন, দেওয়ার মালিক কে উপরওয়ালা। আমি অলরেডি আরো 4টা কোম্পানির সাথে কথা চলছে, কালকে ফাইনাল হবে, দেখা যাক কি হয়। আমি নিরাশ হই না, কারণ এই আপনারা জানেন কি না, আল্লাহ আমার পবিত্র মক্কা শরীফে আমি আল্লাহ অনেকবার নিয়েছে। আমি 20 বার উমরা হজ করেছি, 2 বার বড় হজ করেছি। তা আল্লাহ যদি আমাকে ভালো না বুঝতেন, পছন্দ না করতেন, এতবার তার বাড়িতে নিতেন না। নিতেন না, হ্যাঁ। না, আমি যদি এত নষ্ট হইতাম, স্বার্থপর হইতাম, হ্যাঁ, বা আমি গীবতকারী হইতাম, আল্লাহ পছন্দ করতেন না। কিন্তু ওই যে একটা স্টাইল থাকে তো, যেমন আপনার কিন্তু আমার স্টাইল নাই। আপনার আমাকে এমনও হুজুরা বলছে, আপনার দাড়ি নাই, এই নাই, সেই নাই। না, আমি ধরে রাখি, হুজুর রাখবো, একটু সময় যাক। আচ্ছা, না, আমার আমি সময় আমি দে। স্টাইল বলতে বোঝাচ্ছি কি, যে ধরেন আপনি যে নাটক বানান বা আপনি যে সিনেমা বানাইছেন, এটা কিন্তু আপনারটা আপনার মতো একটা স্টাইল, আমারটা আমার মতো একটা হ্যাঁ, স্টাইল। style। এটা ডিফারেন্ট স্টাইল থাকে। তা আপনি তো একা তো নিশ্চয়, আমি যদি বলি যে এই টিভি চ্যানেলে সব নাটক আমি বানাবো, পারবো? আমি নিশ্চয়ই পারবো না। না। আমি গরুকে আমি একটা বানাবো, হ্যাঁ। আর আমি ভাগ করে দিব যে ওরে একটা দিব, ওরে একটা দিব, তার একটা দিব, এরকম বিভিন্ন। আর আপনার হাতে যে এত স্কোপ, এত বিজ্ঞাপন, এত কিছু, সব কিছু আপনি একা বানান না, কেন? আমি একা বানাই না। আপনার কি বনলতা এক্সপ্রেসের মতো, ধরেন ওটার মতো একটা ভালো ফিল্ম আপনি আরেকজনকে দিয়ে বানাতে পারেন না, আপনার প্রোডাকশন থেকে? না, তাহলে আপনারা হয়তো জানেন না। আমার 12 জন লোক আছে, যেটা আমার ইউটিউবের কাজ করছে, আমার একটা চ্যানেলের, এবং প্রায় 16টা ডিরেক্টর দিয়ে 16টা সিঙ্গেল বানিয়ে ফেলেছি। না, আমি সিঙ্গেল না, আমি বলছি ফিল্মের কথা, বড় বড় ফিল্মের পরিসর। কথা, হ্যাঁ। ফিল্মটা হচ্ছে, আমি তো আগে আমাকে আমি যদি গাড়ি না চালাইতে পারি, ড্রাইভার নিলে সে ভুল করলে আমি ধরতে পারবো না। কেন? না, এখন তো ফিল্মের ব্যবসা না, আছে, না, এই জন্যই বললাম। এক্সাম্পল। হ্যাঁ। এই জন্য আমি প্রথম সিনেমাটা বানিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। আচ্ছা, আচ্ছা। এখন চিন্তা করব কাকে দিয়ে বানানো যায়, আর বানাবো না। না, আমার আরো সিনেমা বানার আরো খায়েশ চলে বানাবেন, গেছে। আপনি অবশ্যই বানাবেন। না, না, হুম। আমি বলি, আমার আমার মনে করেন যে সিনেমার আগ্রহ কোনোদিন ছিল না। আমি 35টা সিনেমাতে অভিনয় করেছি, অনেক সিনেমা কাজ করেছি। কেন সিনেমা বানাবেন না কেন? না, কেন বানাবো না? এটা অনেক পেইন, অনেক যন্ত্রণা, এই যে আমি পাচ্ছি না, এটা মনে হচ্ছে যে আমার সাথে শ্যুট করছে না। তো আমি অলরেডি কিন্তু বনলতা এক্সপ্রেসের মতো আমি গল্প খুঁজছি, মেকার খুঁজছি। আপনি কেন? আপনি গল্প খুঁজলে সেই গল্প পেয়ে যাবেন না, খুব শীঘ্রই, হ্যাঁ, খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনি। আচ্ছা। আর তো আপনার আমি সৌভাগ্যবান। আপনার তো সিনেমার জন্য, আপনার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার জন্য আমার সময় প্রায় শেষের দিকে। সিনেমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আর আপনাকে যেটা শুভকামনার পরপর আপনাকে যেটা বলবো, যে আপনি যদি কিছু বলতে চান দর্শকদেরকে আমাদের এই গানে। দর্শকদের একটাই বলবো, আপনারা সিনেমা দেখেন বলেই বাংলাদেশে সিনেমা হল আছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বেঁচে আছে, অনেক মানুষ কাজ করে খাচ্ছে, তার পরিবার চলছে, রুটি রোজগারের জায়গা হচ্ছে। আপনারা সিনেমা না দেখলে তারা কষ্টে থাকবে। আপনারা সিনেমাকে ভালোবাসুন, সুস্থ চলচ্চিত্রের সাথে থাকুন। আমরা একে অপরের ক্ষতি না করে ভালো কাজ করি, এবং বিনোদন হিসাবে আমরা 24 ঘন্টা মোবাইলে না থেকে সপ্তাহে একটা ভালো সিনেমা দেখি। তাতে মন মানসিকতা চেঞ্জ হবে, অনেক কিছু শেখা যাবে। সিনেমা হচ্ছে সমাজের একটা দর্পণ, মানে আয়না। সিনেমা আমাদের সমাজের দর্পণ। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম আমাদের হাসান ভাইয়ের সাথে ইন্টারভিউ, হাসান জাহাঙ্গীর, এবং ওনার সাথে যে পডকাস্টে আমরা ওনার ফিল্ম কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে অনেক কিছু জানলাম। দর্শকদেরকে অনুরোধ থাকলো, আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। যদি ভালো লাগে বলবেন ভালো লেগেছে, খারাপ লাগলে বলবেন, সমালোচনা করবেন, কিছুই যায় আসে না। ভালো সিনেমার সাথে থাকবেন, সিনেমার সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি।